হাতে ঘোড়ায় করে ওই জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলার কাছে যখন তিনি পৌঁছলেন, দেখলেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে। নয় একটু, নয় অল্প, অনেক জমুক গল্প। নমস্কার, প্রত্যেককে স্বাগত। আজকের অনুষ্ঠানে আমরা এক ঝুড়ি গল্প আবার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। একটা নতুন গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস থেকে নেওয়া, বোমাই বুড়ুর জঙ্গলে। চলুন শুনে নিই, আশা করি আপনাদের ভালো লাগবে। চাকরির খোঁজে প্রায় 1 বছরের বেশি সারা কলকাতা চষে ফেলে হঠাৎ অবিনাশের থেকে তাদের পূর্ণিয়া জেলার জঙ্গলমহলের ম্যানেজারির চাকরির প্রস্তাব পেয়ে বেশ কিছুদিন হল জঙ্গলমহলে চাকরি করতে এসেছি। জায়গাটা পূর্ণিয়া জেলার কাছাকাছি। পূর্ণিয়াতেও প্রায় 20-30 হাজার বিঘা জমির জমিদারি আছে আমাদের। একবার জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হচ্ছিল। আমার কাছারির থেকে প্রায় 3 ক্রোশ দূরে বোমাইবুড়ুর জঙ্গলে এই সার্ভে উপলক্ষে আমার এক আমিন রামচন্দ্র সিং কিছুদিন ধরে সেখানে থাকছিলেন। আর তার সাথে থাকতো পেয়াদা আশরাফি টিন্ডেল। বোমাইবুড়ুর জঙ্গল খুব ঘন বা নিবিড় জঙ্গল নয়। ঘন সন্নিবদ্ধ বুনো ঝোপের মধ্যে মাঝে মাঝে কিছু বড় গাছ, আর তাদের ডাল থেকে সরু দড়ির মতন লতাপাতা ঝুলছে। দেখে মনে হয় জাহাজের উঁচু মাস্তুলের সাথে দড়ি বাঁধা আছে। একদিন সকালে খবর পেলাম রামচন্দ্র সিং নাকি পাগল হয়ে গেছে। খবর পাওয়া মাত্রই কিছু লোকজন সাথে করে সেখানে গিয়ে পৌঁছালাম। দেখলাম রামচন্দ্র নিজে কাঠের মাচার উপর হয়ে শুয়ে আছে। তাকে জিজ্ঞাসা করলাম, কি রামচন্দ্র, কি হয়েছে, কেমন আছো? রামচন্দ্র হাত জোর করে নমস্কার করল বটে, কিন্তু চুপ করেই রইল, একটিও কথা বলল না। পেয়াদা আশরাফি টিন্ডেল সে কথার উত্তর দিল, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন কর্তা? আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম তো আপনাকে। খুব আশ্চর্য কথা বাবু, আপনি শুনলি বিশ্বাস করবেননি, কিন্তু আমিন বাবুকেই বা ফেলে যায় কি করে বলুন তো? আচ্ছা আচ্ছা বলি, আগে শুনুন ব্যাপারটা। আজ কদিন থেকেই এই আমিনবাবু বলতেছেন রোজ রাতে নাকি একটা কুকুর এসে বড় বিরক্ত করছে। পাশের ওই ছোটোখানায় আমি শুই, আর ওই দিকেই বড়খানা। ওই বড়খানাতেই আমিনবাবু শোন, বুঝলেন কি না? তা 2-3 দিন এরকম গেল বটে। রোজই উনি বলেন, আরে কোথা থেকে একটা সাদা কুকুর আসে রাতে, মাচার উপর বিছানা পেতে শোই। রোজই কুকুরটা মাচার নিচে এসে কুই 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 করে। জানেন তো, উনি প্রতিদিন বলেন, তবে একদম আমি গা করিনি। কিন্তু 3-4 আগে অনেক রাতে উনি আমাকে চিৎকার করে ডেকে বললেন, আশরাফে, আরে হে আশরাফে, আরে আবার এসছে কুকুরটা, আমি ওর লেজ চেপে ধরে রেখেছি। বললে বিশ্বাস করবেন না হুজুর, আমি তার চিৎকারে না ঘুম ভেঙে উঠে লাঠি আর আলো নিয়ে আমিনবাবুর মাসার দিকে ছুটে যেতে যেতে দেখি একটা মেয়ে মানুষ ঘরের থেকে বাইরের দিকে চলে গেল। হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস নেই আমার। যা বলছি হুজুর সব সত্যি কথা। মেয়ে তাকে বেরিয়ে যেতে দেখি আমি প্রথমটা থতমত খেয়ে গেলে। সাহস করে আমিনবাবুর ঘরে ঢুকে দেখি উনি বিছানা হাতড়ে দেশলাই খুঁজতেছেন। আমাকে দেখতে পেয়ে উনি বললেন, আরে আশরাফি, কুকুরটা দেখলে? কুকুর? কি বাবু, এটা একটা মেয়ে মানুষ বেড়ে গেল। উনি এই কথায় আমার উপর জানেন তো খুব রেগে গেলেন। বেয়াদব কোথাকার, আমার সঙ্গে বেয়াদবি হচ্ছে। রাত দুপুরে এই জঙ্গলে মেয়ে মানুষ কোথা থেকে আসবে? আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার কান আমার গায়ে ঠেকেছে, আর তুমি বলছো মেয়ে মানুষ?
নেশা করতে শিখেছো বুঝি? দেখবে রিপোর্ট করে দেবো সদরে। আগে না হুজুর, আমি নেশা করিনি, একটা মেয়েকেই তো। ঠিক আছে, এবার যাও শুয়ে পড়ো। সজাগ থেকে কুকুরটা আসলে কিন্তু আবার ডাকবো। সেদিন রাতে আর কথা না বাড়িয়ে আমি নিজের ঘরে চলে গেলাম। পরের দিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। মাঝরাতের কিছু পরে যখন ঘুম গাঢ় হয়েছে, ঠিক তখনই শুনলাম আমিনবাবু ডাকতেছেন। আমি ডাক শুনে তাড়াতাড়ি করে ছুটে আমার ঘরের দোর পর্যন্ত গেছি। এমন সময় দেখি একটা মেয়ে মানুষ আবার আমিনবাবুর ঘরের উত্তর দিকের বেড়ার পাশ দিয়ে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছে। হুজুর, আমি তখনই নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে সে মেয়ে মানুষ লুকোবে কোথায়? কত দূরেই বা যেতে পারে? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি বাবু, এই জঙ্গলের অন্ধি সন্ধি সব আমাদের চেনা, কিন্তু অনেক খুঁজেও কোনো সন্ধান পেলাম না বাবু। শেষে আমার সন্দেহ হতে মাটিতে টর্চের আলো ফেলে দেখি সেখানে শুধু আমার নাগরাই জুতোর ছাপ ছাড়া আর কোনো পায়ের ছাপ নেই। এই কথাটা আমি আর আমিনবাবুকে জানাইনি। শুধুমাত্র দুটো প্রাণী এই ভীষণ জঙ্গলের মধ্যে থাকি হুজুর। পায়ের ছাপের কথা জানলে আমিনবাবু আরো ভয় পেতে পারতেন। আশরাফির কাছে এই ঘটনা শুনে ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বোমাইবুরুর জঙ্গলের দুর্নাম আগে থেকেই শোনা ছিল, তা আশরাফি বলে চলল। আমার ঠাকুরদার মুখে শুনেছি কর্তা, বোমাইবুরুর পাহাড়ের উপর ওই ওই যে বটগাছ দেখছেননি, একবার তিনি পূর্ণিয়া থেকে কোলাই বিক্রির টাকা নে জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে ওই জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলার কাছে যখন তিনি পৌঁছলেন, দেখলেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করি জ্যোৎস্নার আলোর মধ্যে নাচছে। এদেশে ওদের বলে ডামা বানু। এরা এক ধরনের জিনপরি, নির্জন জঙ্গলের মধ্যে থাকে, জ্যান্ত মানুষে বেঘরে পেলে এরা মেরেও ফেলে। শেষ যেদিন দেখেছিলাম ওই মেয়েটাকে বেড়ার পাশ দিয়ে চলে যেতে, তারপরের দিন রাতে আমি নিজে আমিনবাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত জেগে আমি জরিপের থাকবন্দির হিসেব করছিলাম। বোধহয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসেছে। হঠাৎ কিসের একটা শব্দ পেয়েই মুখ তুলে চাইলাম, দেখি আমিন সাহেব নিজের খাটে ঘুমোচ্ছেন, আর তার খাটের নিচে কি একটা ঢুকিছে। মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়ে চমকে উঠলাম। প্রথমে আলো আধারিতে মনে হলো একটা মেয়ে যেন গুটি সুটি মেরে শুয়ে আমার দিকে হাসি মুখে তাকে আসে। এমনি তার মাথায় কালো চুলের গোছা আমি স্পষ্ট দেখেছি। রাতে যেখানে বসে কাজ করছিলুম তার থেকে 6-7 হাত দূরে লণ্ঠনটা রাখা ছিল। খাটের নিচে আরো ভালো করে দেখব বলে লণ্ঠনটা আনতে গেছি, কি একটা প্রাণী যেন ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পলায় গেল। লণ্ঠনের আলোটা দড়ির কাছে একটু বাঁকা ভাবে পড়েছিল, সেই আলোতে দেখলাম একটা বড় সাদা কুকুর। তার গায়ে কালো চিহ্ন মাত্র কোথাও নেই। আমিন সাহেব জেগে উঠে বললেন, কি ওখানে আশরাফি? হ্যাঁ, আরে কি বেরিয়ে গেল? আরে কি ওখানে বলবে তো? আমি নিচু গলায় বললাম, ও কিছু নয় বাবু, একটা শেয়াল কি কুকুর ঢুকেছিল। কুকুর? কি কুকুর? আগে সাদা কুকুর কর্তা। সাদা? ঠিক দেখেছো? আরে কালো না তো? না হুজুর না, স্পষ্ট দেখেছি সাদা বড় কুকুর। আমি একটু যে অবাক হইনি তা নয়, কারণ সাদা কুকুর না হয় যদি কালো কুকুর হতো তাতে কি এমন অসুবিধে হতো সেটাই বুঝতে পারলুম না। কিছুক্ষণ পর উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার মনে
কেমন একটা ভয় আর অশান্তি বোধ হতে লাগলো। সেই রাতে আর কিছুতেই শোকের পাতা এক করতে পারলাম না কর্তা। খুব সকালে উঠে কি মনে করে একটা খাটের নিচটা দেখতে গিয়ে এক গোছা কালো চুল পেলাম। এই যে এই যে এই যে দেখুন, এই এই আমি হাতে সেটা নিয়ে আসি। আমি রেখে দিয়েছিলাম হুজুর, দেখুন মেয়ে মানুষের মাথার চুল। এরম দিব্যি কুসকুসে কালো নরম চুল কোথা থেকে এলো? কুকুরের গায়ে, বিশেষত সাদা ধপধপে কুকুরের গায়ে এরকম নরম কালো চুল কোত্থেকে আসবে বলেন তো কর্তা? এই ঘটনা গত রবিবারের, আজ নিয়ে 3 দিন হলো। এই 3 দিন থেকে আমিন সাহেব এক প্রকার পাগল হয়ে উঠেছেন। আমারও ভয় করতেছে কর্তা, এবার আমার পালা কিনা তাই ভাবছি শুধু। আশরাফি টিন্ডেলের কাছে গল্প শুনে মনে মনে ভাবলাম, বেশ আষাঢ়ে গল্প বটে। চুলের গাছাটা হাতে করে নিয়েও কিছু বুঝতে পারলাম না। তবে এইগুলো যে মেয়ে মানুষের চুল, সেই বিষয়ে কোনো সন্দেহ রইল না। 2-4 জনকে জিজ্ঞাসা করে জানলাম, আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ হলেও সে নেশাভান করে না। জনমানব শূন্য প্রান্তর ও বন ঝোপের মধ্যে আমিন রামচন্দ্র সিংয়ের এই তাঁবুর সবথেকে কাছের লোকালয় হল লপটুলিয়া, প্রায় 6 মাইল দূরে। এইসব বন্য প্রান্তরে বাঘ আর বুনো শুয়োরের ভয় খুব বেশি, তাই সন্ধ্যের পর এই পথে আর কেউ লোক চলাচল করে না। তা মেয়ে মানুষ কোথা থেকে আসবে এই গভীর রাতে? যদি আশরাফি টিন্ডেলের কথা সত্যি বলে ধরে নিই, তাহলে ব্যাপারটা সত্যিই খুব রহস্যময়। বা এই পাণ্ডব বর্জিত দেশে, এই জনহীন বন জঙ্গলে, যেখানে 20 শতাব্দী তো দূর, 19 শতাব্দীর আধুনিক সভ্যতাও প্রবেশ করেনি, সেখানে সবই সম্ভব। সেখানে তাঁবু উঠিয়ে পরের দিন আশরাফি টিন্ডেল আর রামচন্দ্র আমিনকে সদরের কাছারিতে নিয়ে এলাম। রামচন্দ্রের অবস্থা ক্রমে খারাপ হতে হতে সে উন্মাদ হয়ে গেল। সারা রাত চিৎকার করে, বকবক করে, গান গায়। ডাক্তার এনে দেখানো হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। অবশেষে তার বাড়িতে খবর দিতে তার দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনার একটা উপসংহার আছে, যদিও তা ঘটেছিল আমিন রামচন্দ্র সিংয়ের ঘটনার প্রায় 7-8 মাস পরে। ওই ঘটনার মাস 6 পরে চৈত্র মাসের দিকে 2টি লোক কাছারিতে আসে আমার সাথে দেখা করতে। তাদের মধ্যে একজন বৃদ্ধ, বয়স 60-65-র বেশি না, আর অন্যটি তার 20-22 বছরের ছেলে। তাদের বাড়ি বালিয়া জেলায়। 4 মহল ইজারা নেওয়ার জন্য আমাদের এখানে এসেছে, অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়ে তাদের গরু মহিষ চড়াবে। শুধু বোমাইবুরুর জঙ্গল ছাড়া অন্য সব 4 মহল তখন বিলি হয়ে গেছিল, তাই সেটাই বন্দোবস্ত করে দিলাম। তারা খুব খুশি হয়ে বলল, খুব বড় বড় ঘাস হুজুর, হ্যাঁ বহুত আচ্ছা জঙ্গল, হ্যাঁ হুজুরের মেহরবানি না হলে এমন জঙ্গল কি মিলত? রামচন্দ্র ও আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না, যদিও মনে থাকলেও সে কথা এদের সামনে বলতাম না, কারণ এই কথা বললে সে ভয় পেয়ে পালিয়ে গেলে জমিদারের লোকসান। রামচন্দ্র আমিনের সেই ঘটনার পরে স্থানীয় লোকেদের মধ্যে কেউই ওই জঙ্গলে ইজারা নিতে রাজি ছিল না। মাসখানেক পরে বৈশাখ মাসের গোড়ায় একদিন ওই বৃদ্ধ লোকটি কাচারিতে এসে উপস্থিত হলো। দেখলাম সে খুব রেগে আছে, আর তার ছেলেটি পিছনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। বললাম, আরে কি ব্যাপার, রেগে আছো কেন? হুজুর, এই বাঁদর ছেলেকে নিয়ে এলাম আপনার কাছে দরবার করতে। ওকে আপনি পা থেকে খুলে 25 জুতা মারুন, ও জব্দ হয়ে যাক। কেন, কি হয়েছে কি? ওকে জুতো মারবো কেন? হুজুরের কাছে বলতে লজ্জা করে, এই বাঁদর এখানে এসে বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন লক্ষ্য করছি, কি লজ্জার ব্যাপার, হুজুরের কাছে বলতেও লজ্জা করে। হ্যাঁ, ঘর থেকে প্রায় মেয়ে মানুষ বের হয়ে যায়। একটাই মাত্র হাত আষ্টেক লম্বা ঘাসে ছাওয়া খুপড়ি হুজুর, তারই মধ্যে আমরা শুই। আমার চোখে ধুলো দেওয়া সহজ কাজ না হুজুর। পরপর 2 দিন এরকম দেখার পর আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম, ও তখন গাছ থেকে পড়লো, বলে কিছুই জানি না। আরও 2 দিন যখন দেখলাম হুজুর, তখন দিলাম আচ্ছা করে মার।
চোখের সামনে বিগড়ে যাবে ছেলে। কিন্তু পরশু রাতে আবার যখন দেখলাম, তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসছি। এবার হুজুর শাসন করে দিন। হঠাৎ রামচন্দ্র আমিনের কথাটা মনে পড়ে যেতে তাকে জিজ্ঞাসা করলাম, মেয়ে মানুষ দেখেছ? কত রাতে দেখেছ? প্রায় শেষ রাতের দিকে হুজুর, এই রাত শেষ হতে 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছ, মেয়ে মানুষ। হুজুর, আমার চোখের তেজ এখনো এত কম হয়নি। জরুর মেয়ে মানুষ, সে বয়সেও কম। কোন দিন পরনে সাদা শাড়ি, কোন দিন লাল, কোন দিন কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই গেলাম পিছন পিছন। কাছের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টেরই পেলুম না। ফিরে এসে দেখি ছেলে আমার ঘুমের ভান করে পড়ে আসে। ডাকতেই ধর্মর করে ঠেলে উঠল, যেন সদ্য ঘুম ভেঙে উঠল। তখনই বুঝলাম এ রোগের ওষুধ হুজুরের কাঁসারি ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না, তাই এখানেই নিয়ে এলাম। ছেলেটাকে আড়ালে নিয়ে গিয়ে প্রশ্ন করলাম, এসব কি শুনছি তোমার নামে? ছেলেটা আমার পা জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করুন হুজুর, বিশ্বাস করুন, আপনার পা ধরে বলছি, বিন্দু বিসর্গ জানি না আমি এ বিষয়ে। আমার কথা বিশ্বাস করুন। সমস্ত দিন জঙ্গলে মোষ চড়িয়ে বেড়াই, রাতে মরার মতো ঘুমোই। ভোর হলে তবে ঘুম ভাঙে। ঘরে আগুন লেগে গেলেও আমার হুঁশ থাকে না হুজুর। তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, ঘুমিয়ে পড়লে আমার হুঁশ থাকে না। এরপর আর তাদের সাথে আমার এ বিষয়ে কোনো কথা হলো না। বৃদ্ধ খুব খুশি হলো, ভাবলো ছেলেকে খুব শাসন করেছে। দিন 15 পরে একদিন ছেলেটা আমার কাছে আসলো, বলল, হুজুর, হুজুর শুনছেন? একটা কথা আছে। বলো। হুজুর, হুজুর সেবার যখন আপনি বাবার কাছে কাছারিতে এসেছিলেন না, আপনি ও কথা জিজ্ঞাসা করলেন কেনে যে আমি রাতে কোনো কিছু ঘরে ঢুকতে দেখিস কিনা? কেন বলো তো? হুজুর, বাবা ওরকম করেন বলে ভয়ের কারণেই হোক কি অন্য কোনো কারণে হোক আমার ঘুম আজকাল সজাগ হইছে। তা আজ কদিন থেকেই দেখছি রাতে একটা সাদা কুকুর কোথা থেকে আসে, অনেক রাতে আসে। একদিন ঘুম ভেঙে দেখি সেটা বিছানার কাছে কোথায় একটা ছিল। আমি জেগে শব্দ করতেই পালাই গেল। আমার কোনো দিন আমি জেগে গেলেই সে রাতে পালাই যায়। কেমন করে জানি বুঝে যায় যে আমি জেগে গেছি। এইরকম কয়েকদিন দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর একটা ঘটনা ঘটেছে। ভাবছি জানি না, আপনাকে চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে গেল। কুকুরটা কখন ঘরে ঢুকেছিল দেখিনি হুজুর। চোখ খুলে দেখি সেটা আস্তে আস্তে ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছে। কুকুরটা যেদিকে যাচ্ছিল সেদিকে কাঠের বেড়ায় জালনার মাপে কাটা ফাঁক। কুকুরটা বেরিয়ে যাওয়ার পর বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরেই আমি জালনার পাশ দিয়ে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ ঘরের পিছনে জঙ্গলে চলে গেল। আমি তখন বাইরে ছুটে এলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। বাবাকে ডেকে তুললাম না, বুড়ো মানুষ ঘুমোচ্ছে। কি ব্যাপার হুজুর, কি ব্যাপার বলুন তো? এগুলো কিছুই তো আমি বুঝতে পারছি না। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, ছাড়ো, ও কিছু না, চোখের ভুল। আর যদি রাতে ওখানে শুতে ভয় করে তাহলে আমার কাছারিতে সে শুতে পারো। ছেলেটি নিজের সাহসীনতায় কিছুটা লজ্জা পেয়ে চলে গেল, কিন্তু আমার অস্বস্তি দূর হলো না। ভাবলাম আবার যদি কিছু শুনি তাহলে কাছারি থেকে 2জন সিপাহী পাঠাবো রাতে ওদের কাছে শোয়ার জন্য। তখনও বুঝতে পারিনি ব্যাপারটা কতখানি সঙ্গীন। ছেলেটি যেদিন আমার কাছে এসেছিল তার থেকে দিন 2-3 পরে অতি আকস্মাৎ, অতি অপ্রত্যাশিতভাবে একটা দুর্ঘটনা ঘটে গেল। সকালে সবে বিছানা ছেড়ে উঠেছি, একজন সেপাই এসে খবর দিল
কাল রাতে বোমাইবুরুর জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গেছে। ঘোড়ায় চড়ে আমরা তক্ষণই রওনা দিলাম। গিয়ে দেখি তারা যে ঘরটিতে থাকতো তারই পিছনে কাশ ও ঝাউবনের জঙ্গলে ছেলেটির মৃতদেহ পড়ে আছে। দেখলাম তার মুখে তখনও ভীষণ ভয় আর আতঙ্কের চিহ্ন লেগে আছে। কি একটা বিভীষিকা দেখে আঁতকে উঠে যেন মারা পড়েছে। বৃদ্ধের মুখে শুনলাম, হুজুর, মাঝ রাতের দিকে দেখলাম আমার ছেলে ঘুম থেকে উঠে ঘরের বাইরে যাচ্ছে। ভাবলাম শৌচ করতে যাচ্ছে হয়তো। তখন আর কিছু বলিনি, ঘুমিয়েও পড়েছিলাম হুজুর। তারপর শেষ রাতের দিকে ঘুম ভাঙলে দেখি তখনও ছেলে বিছানায় নেই। এই দেখে আমি তখন হাতে করে লণ্ঠন নিয়ে বেরিয়ে খোঁজাখুঁজি শুরু করি, কিন্তু তখনও কোথাও দেখতে পেলাম না কর্তা। তারপর ভোরবেলা এই জঙ্গলের দিকে এসে দেখি ছেলে এখানে মনে পড়ে আছে। সব শেষ কর্তা মশাই, এই জওয়ান ছেলে চলে গেল, এখন আমার কি হবে? এখন আমার কে সম্বল রইল হুজুর? আমি মৃতদেহের কাছে গিয়ে দেখলাম, মনে হলো হঠাৎ সে বিছানা থেকে উঠে কোনো কিছুকে অনুসরণ করে জঙ্গলে ঢুকেছিল। কারণ মৃতদেহের কাছে একটা মোটা লাঠি আর একটা লণ্ঠন পড়েছিল। কিন্তু কাকে বা কিসের অনুসরণ করে সে জঙ্গলে এসেছিল সেটা বলা কঠিন, কারণ নরম বালি মাটির ওপর শুধু ছেলেটির পায়ের ছাপ ছাড়া অন্য কোনো মানুষ বা অন্য কোনো জানোয়ারের পায়ের ছাপ দেখতে পাওয়া গেল না। আশ্চর্যের বিষয় এই যে মৃতদেহে কোনো আঘাতের চিহ্নও পাওয়া গেল না। পুলিশ এলো, কিন্তু এসেও তারা কিছু করতে পারল না, তারা ফিরে গেল। আজ অবধি বোমাইবুরু জঙ্গলের ওই ঘটনার কোনো মীমাংসা হয়নি। এই ঘটনায় লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি হলো যে সন্ধ্যা হওয়ার অনেক আগে থেকেই ওই অঞ্চলে যাওয়া সবাই বন্ধ করে দিল। দিন কতক আমারও এমন হলো যে কাছারিতে নিজের ঘরে একা শুয়ে বাইরের ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাতের দিকে তাকালে এক অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত। মনে হতো এসব জায়গা ভালো না, কলকাতায় পালিয়ে যাই। এইসব জায়গায় জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসীর মতন তোমাকে ভুলিয়ে ওই মায়াবী জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে তোমায় মেরে ফেলবে। এইসব স্থান মানুষের বাসভূমি নয়, কোনো ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহু কাল ধরে তারাই এখানে বসবাস করে আসছিল। আজ হঠাৎ তাদের এই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তারা পছন্দ করে না। সুযোগ পেলে তারাও প্রতিহিংসা নিতে ছাড়বে না। আজকের গল্প পাঠে যারা অংশ নিলেন, আমি আভোগ বন্দ্যোপাধ্যায় আশরাফি টিন্ডেল এবং ছেলের ভূমিকায়, আর দেবজ্যোতি চক্রবর্তী কথক এবং বিবিধ চরিত্রে। শুনতে থাকুন এক ঝুড়ি গল্প। দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9:30টার সময়। ভালো থাকবেন, ধন্যবাদ।